রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম সীমার মধ্যে। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। একখণ্ড কাগজ টেবিলে মেলে ধরে লোকটা বলল, এই দেখুন, এই আমাদের প্ল্যান। প্রত্যেক ফ্লোরে 3টে করে ফ্ল্যাটের প্রভিশন রাখা হয়েছে। দুপাশে 2টো 2 রুম ডাইনিং, মাঝেরটা ছোট 1 রুম। ওরা দুজনেই ঝুঁকে পড়ে দেখছিল। সাদাটে কাগজের গায়ে অসংখ্য জ্যামিতিক টান, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস। মাত্র ইঞ্চি 10 জায়গায় 3টে গৃহ কি অদ্ভুত গাণিতিক নিপুণতায় এঁকে দেওয়া হয়েছে। মিহির জিজ্ঞাসা করলো, সিঁড়ি কোনটা? এই তো। ক্রস টানা অংশটিতে আঙুল বুলিয়ে 3 ইঞ্চি মাপের এক চৌখুপিতে হাত রাখল লোকটা। এই ফ্ল্যাটটা আপনাদের জন্য চুজ করেছি। 3 তলার উপর, খোলামেলা, পার্কও পাবেন এই দিকটায়। সামনে পুরো সাউথটা ওপেন। এই এন্ট্রেন্স, তারপর এটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস। সাইজ ধরুন গিয়ে 9x19 মতো। এটা বেডরুম 11x9.5। অপোজিটে আর একটা বেডরুম 10x10। বাথরুম 4.5x8। আর এটা হলো গিয়ে বৌদিদের কিচেন। কিচেনটা প্রথমে এত বড় ছিল না। আমি নিজে আর্কিটেক্টের সঙ্গে বসে, ছোট কিচেনে বৌদিদের রান্না করতে বড্ড কষ্ট হয়। লোকটা চমৎকার গুছিয়ে কথা বলতে পারে। গাট্টা গোট্টা চেহারা, গায়ের রং বেশ কালো, খাড়া নাক, চোখে মুখে এক ধরনের গরিমা রঙিন বিজ্ঞাপনের মতো ঝলমল করছে। কথা বলার সময় মিহিরের থেকেও শ্রাবণীর দিকে তার দৃষ্টি বেশি। লোকটার দুপাশে 2টো প্রকাণ্ড সাইজের অ্যালসেসিয়ান জুলজুল চোখে বসে। প্রথমটাইতে ঢুকেই শ্রাবণী রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। বাপরে, কি শান্ত, অথচ কি হিংস্র চেহারা। লোকটা অমায়িক হেসে বলেছিল, ভয় নেই বৌদি, ওরা দেখতে যতটা ভয়ঙ্কর ততটা কিন্তু হার্মফুল নয়। শ্রাবণী অন্যমনস্কভাবে পিঠের আঁচল টেনে নিল। লোকটার বৈভবের তুলনায় অফিস ঘরটা বেশ ছোট, খুপড়ি মতন। টেবিলের দুপাশে গোটা 3 চেয়ারেই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে। একবার তো পা নাড়াতে গিয়ে লোকটার গায়ে পা ঠেকে গিয়েছিল শ্রাবণীর। মিহির আবার প্রশ্ন করল, মোট এরিয়া কতটা হবে মনে হয়? সার্ভিস এরিয়া নিয়ে ধরুন গিয়ে 690 স্কোয়ার ফুটের মতন। আপনাদের জন্য একদম সুটেবল। কবে নাগাদ কাজ শুরু করছেন? শিগগিরই, খুব শিগগির, মানে প্ল্যানটা স্যাংশন হয়ে গেলেই। তবু কতদিন লাগতে পারে বলে মনে হয়? বুঝতেই তো পারছেন, আমাদেরও সেই মতন টাকা পয়সার অ্যারেঞ্জমেন্ট। মিহির দে তো হাসি হাসল। লোন টোনের জন্য অ্যাপ্লাই করতে হবে তো। ওসব নিয়ে ভাববেন না, টাইমলি সব কাগজপত্র আপনাদের দিয়ে দেব। বলেন তো লোনের বন্দোবস্তও করে দিতে পারি। না না, আমরা অফিস থেকেই লোন পেয়ে যাব। শ্রাবণী তাড়াতাড়ি বলে উঠল, আপনি আমাদের 400 টাকা রেটেই দিচ্ছেন তো? লোকটার মুখে এবার বিনীত হাসি। আমি যতটা পারি ততটাই কমে করার চেষ্টা করি বৌদি। আফটার অল ইজ আ স্পেশাল সার্ভিস। আপনাদের সামান্য উপকারেও যদি আসতে পারি। তা কবে নাগাদ বুক করতে হবে তাহলে? যেদিন আপনাদের খুশি, তবে বোঝেনি তো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। কোনটা নেবেন পছন্দ করে যদি আগে থেকেই বুক করে রাখেন তো নিশ্চিন্ত। যতটা ক্যাশ দিয়ে রাখতে পারবেন ততটাই আপনাদের সুবিধে। মিহির একবার জ্যামিতিক লাইনগুলোর দিকে তাকালো। নিলে আমরা পার্কের দিকটাই নেব, তুমি কি বলো? শ্রাবণী কোনো উত্তর দিল না। তার ঠোঁটের ফাঁকে ভোরের আলোর মতন এক টুকরো হাসি ফুটে উঠল মাত্র। বাইরে বেরিয়ে মিহির জিজ্ঞাসা করল,
স্পটটা একবার দেখে নেবে নাকি? ভোরের হাসিতে উজ্জ্বল রোদের ছোঁয়া লাগলো। চলো দেখেই যাই। রবিবারের সকাল ছুটির আলস্য মেখে গা এলিয়ে বসে আছে। মোড়ের মাথায় জটলা বেঁধে আড্ডা দিচ্ছে ছেলেরা, পথচারীদের গতি মন্থর। শ্রাবণী আর মিহির অবশ্য দ্রুত পা চালাচ্ছিল। বাড়িতে রান্নাবান্না সব পড়ে আছে, মিহিরেরও এক গাদা কাজ বাকি। তাছাড়া ওরা ফিরলে তবে রুমি বেরোবে। মেয়ের আজ নাচের ক্লাস আছে। লোকটা অফিস থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে সোজা কিছুটা হাঁটলে রিক্সা স্ট্যান্ড। সেখান থেকে সরু রাস্তা ভেতরে ঢুকে গেছে। রাস্তার একেবারে শেষ প্রান্তে একটা ভাঙাচোরা প্রাচীন একতলা বাড়ি। পলিবিহীন বাড়িটার গায়ে সময়ের ঘন কালো শ্যাওলা। একসময় পাশেই একটা বড় পুকুর ছিল। পুকুরটাকে বুঝিয়ে কয়েকটা নতুন বাড়ি উঠেছে ইদানিং। প্রবীণ আর নবীনদের মাঝখানে এক ফালি জমিতে কর্পোরেশন থেকে বাচ্চাদের জন্য পার্ক তৈরি করা হয়েছে একটা। পার্কের সামনে এসে দাঁড়িয়ে পড়ল মিহির, পিছনে শ্রাবণী। ও বাবা, এই যে একদম ভুতুরে বাড়ি গো। ভুতুরেই তো, এক থুরথুরে বিধবা বুড়ির বাড়ি। তা বুড়ি অবশ্য একা থাকেন না, সঙ্গে এক ভাইঝিও আছে, মাঝবয়সী, আনম্যারিড। এ বাড়ি ভাঙা পড়লে ওরা কোথায় যাবে? যাবে মানে ওরাও তো একটা ফ্ল্যাট পাচ্ছে, সঙ্গে বোধহয় কিছু ক্যাশও। মিহির হালকা হাসল। আজকাল এরকম আকছার হচ্ছে, জমি বাড়ির বদলে একটা কি দুটো করে ফ্ল্যাট, সঙ্গে কিছু টাকা। মহিলাদের তো সুবিধে হবেই, এই রকম একটা ভাঙাচোরা বাড়ির বদলে নতুন ফ্ল্যাট। যাই বলো বাপু, নিজের ঘরবাড়ি হোক না পুরনো, তার একটা আলাদা দাম আছে। শ্রাবণী ফোঁস করে শ্বাস ফেলল। আমি হলে বাবা কিছুতেই এ বাড়ি ভাঙতে দিতাম না। বাহ, কেউ না দিলে আমাদের মতো ভূমিহীনরা জায়গা পাবে কোত্থেকে? তোমার শখের ফ্ল্যাটই বা হবে কি করে? কথাটা ঠিক, একজন না ছাড়লে অন্যজন পায় কোত্থেকে। তবু শ্রাবণী কিছুতেই যেন ব্যাপারটাকে মেনে নিতে পারছিল না। আচ্ছা, এ বাড়ি ভাঙার পর নতুন তৈরি হতেও তো বেশ কিছুদিন সময় লাগবে, ততদিন এরা কোথায় থাকবে? তার ব্যবস্থা প্রমোটারই করে। মিহির পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বার করে ধরালো। নিজে আগে কি করবে ঠিক করো তো, ফ্ল্যাটটার চেষ্টা করবো না করবো না? চেষ্টা তো করতেই হবে, এভাবে আর পরের বাড়িতে কতদিন উদ্বাস্তুর মতন ঘুরে ঘুরে কাটাবো? যেখানেই একটু পুরনো হব, বাড়িওয়ালা বাঁকা চোখে তাকাতে শুরু করবে, আর ভালো লাগে না। মিহির বড় করে ধোঁয়া ছাড়ল। তবে রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে মনে মনে হিসাব করছিল মিহির। 690 স্কোয়ার ফুট মানে প্রায় 700। 700 ইন্টু 400 হলে 2,80,000 টাকা। এর ওপর সঙ্গে রেজিস্ট্রেশন ফি আছে, টুকটাক নানা আনুষঙ্গিকও, সব মিলিয়ে 3.25 লাখ 3.5 লাখের কাছাকাছি। অফিস থেকে না নিয়ে এলো, আইসিএল থেকে নিয়ে, তার মধ্যে শ্রাবণীর মিলিয়ে যা মাসিক আয় তাতে 2 লাখ টাকা মতন পাওয়া যাবে। তবে প্রতি মাসে যা শোধ দিতে হবে তাতে শ্রাবণীর মাইনের পুরোটাই না চলে যায়। মিহিরের মাইনেতেই সংসারটা টানতে হবে তখন। তখন বলতে সে তো 15-20 বছর, নতুন করে আর কোনো সঞ্চয় হবে না। রুমির বয়স এখন 12, 15 বছর বাদে মেয়ে 27 হয়ে যাবে। তার আগে তারও তো একটা বিয়ের ব্যাপার আছে। শ্রাবণী বলছিল বাকি টাকা জোগাড় করতে দরকার হলে গয়নাগুলোও বেচে দেব। তার মানে মেয়ের বিয়ের জন্য নতুন করে গয়নাও। মিহির ভেতরে ভেতরে বেশ অস্থির হয়ে উঠছিল। ওপাশে শ্রাবণী পিছন ফিরে শুয়ে আছে। শ্রাবণীর পাশে জানালার দিকে রুমি। নাইট ল্যাম্পের মৃদু আলোয় ওদের আবছা অবয়ব দেখতে পাচ্ছিল মিহির, কেমন মায়াবী কিন্তু ক্লান্ত। মিহির নিচু স্বরে ডাকল, জেগে আছো? শ্রাবণী পাশ ফিরেই উত্তর দিল,
কেন? ভাবছি। কি? অনেকগুলো টাকার ব্যাপার, আর একটু ভাবলে হয় না? শ্রাবণী এবারে এদিকে ফিরল। মুখোমুখি শুয়ে আছে দুজনে, মাঝে প্রায় হাত পাঁচেকের ব্যবধান। মেয়ে একটু বড় হওয়ার পরে খাটে আর ধরে না তিনজনকে। আলমারি আর ড্রেসিং টেবিলের মাঝখানটায় ফোল্ডিং খাট পেতে নেয় মিহির। বাড়ির সামনে পাকা ড্রেন তৈরি হয়ে যাওয়ার পর এ অঞ্চলে মশা অনেক কমে গেছে। রাত্রে আর মশারি টাঙানোর দরকার হয় না। মিহির তবুও স্পষ্টভাবে শ্রাবণীর মুখটা দেখতে পাচ্ছিল না। শ্রাবণী সামান্য গলা ওঠালো। এত ভাববার কি আছে? 1,050 টাকা তো রয়েছে ব্যাংকে, তার থেকে 30-40 দিয়ে বুক করা যাবে না? ব্যাংকে কত টাকা আছে মিহিরও জানে। শ্রাবণী প্রতি মাসে মাইনের প্রায় অর্ধেকটাই ফেলে দেয় ব্যাংকে। খরচের বিলাসিতা করে না কখনোই। মিহিরের বউয়ের এখন একটাই স্বপ্ন, নিজের করে মাথা গোঁজার মতন ঠাঁই চাই। কিন্তু স্বাদ আর সাধ্যের মধ্যে ফারাকটা যে এত বেশি। মিহির বলল, বুক হয়তো করে ফেলা যায়, তারপরে কি হবে ভেবেছ? কি হবে মানে? রুমি বড় হচ্ছে, ওর বিয়ে বলেও তো কিছু টাকা দরকার। সে দেখা যাবে। কিভাবে? লোন নিলে কত টাকা করে মাসে কাটবে জানো? জানি। তাহলে দেখো, অত ভাবলে চলে না। মেয়ে কবে বড় হবে, কবে বিয়ে হবে? শ্রাবণীর গলা সামান্য নাড়ল। ঘাড় ফিরিয়ে ঘুমন্ত মেয়েকে একবার দেখেও নিল আলতো করে। আমার তো মনে হয় মেয়ে বড় হচ্ছে বলেই আরো বেশি করে এসব ভাবা দরকার। ছেলে মেয়ে বড় হলে তাদের কিছু নিজস্ব প্রাইভেসির প্রয়োজন হয়, আলাদা একটা ঘর, পড়াশুনোর জায়গা। মিহির চুপ করে রইল। প্রাইভেসি কি শুধু রুমির দরকার? এই যে এখন দুজনের মাঝখানে 5 হাতের একটা ফাঁকা জায়গা, এই যে এখন হাত বাড়ালেও শ্রাবণীকে ছুঁতে পারে না মিহির। কোনো দিন গভীর রাতে চোরের মতন দুজনকে উঠে যেতে হয় পাশের ছোট ঘরে। হাজার সংকোচ আর সাবধানতায় শব্দহীন মিলন। উপায় বা কি? ওই 1.5খানা ঘরের ভাড়াই 1000 টাকা। ও ঘরটায় সোফা সেট, সেন্টার টেবিল, 2টো ইনডোর প্ল্যান্টের টব আর একখানা টিভি, টেপ রাখার ক্যাবিনেটের জবরজম। ডাইনিং স্পেসও এতটুকুন। 4 জনের খাবার টেবিল, ফ্রিজ, ওয়াটার ফিল্টার রাখার পর নড়াচড়া করার রাস্তা প্রায় নেই। এই ফ্ল্যাটই মিহির ছেড়ে দিলে 1,500ই হয়ে যাবেই। বাস স্ট্যান্ডে সুপারমার্কেট তৈরি হবার পর হু করে দর বেড়ে গেছে এই অঞ্চলের। এখান থেকে যাতায়াতের সুবিধা কত বেশি, কত রকমের বাস, মিনি বাস। টার্মিনাস থেকে বসে ডালহৌসি পৌঁছতে মিহির শ্রাবণীর 40 মিনিটও লাগে না। মিহির চিত হয়ে শুয়েছে। শ্রাবণী আবার বলল, এখানে এখন ফ্ল্যাটের কত দর যাচ্ছে জানো? এই তো বাজারের পাশে যেটা উঠেছে, মিসেস রায়রা বুক করেছেন 500 টাকা স্কোয়ার ফিট। সেই জায়গায় তুমি 400-তে পেয়ে যাচ্ছ। এটা ছাড়ার কথা ভাবা কি বুদ্ধিমানের কাজ হবে? সেটাই তো ভাবছি। মিহির নিজের চুলে আঙুল চালালো। 10 আঙুল ডুবিয়ে আগা থেকে গোড়া অবধি ছুঁয়ে যাচ্ছে। লোকটা এত কমে দিচ্ছেই বা কি করে বলো তো? নিশ্চয়ই বুড়ি আর ভাইজির কাছ থেকে ভালো টাকা দাও মেরেছে। সে সবাই মারে, তার জন্যে নয়। আমার ভয় হচ্ছে মেটেরিয়াল ঠিক দেবে তো। তারপর ধরো ভবানীপুর বা রিপন স্ট্রিটের মতন হুড়মুড় করে ভেঙে পড়লো, আর দেখতে হবে না। লোকটা অত চিটিংবাজ বলে মনে হয় না। প্রশান্তদা বলছিল লোকটা নাকি একসময় পার্টি করতো, এখন ছেড়ে ছুড়ে প্রমোটার হয়েছে। ধান্দাবাজ হলেও বেসিক্যালি মধ্যবিত্ত মানসিকতার তো মানুষ। হবেও বা। পাশ ফিরতে গিয়ে মিহিরের নেয়ারের খাট দুলে উঠল। বলছো বুক করে দিই?
দেওয়াই তো উচিত। তারপর পরের ভাবনা পরে, অত ভাবলে কোনো দিনই কিছু করা যায় না, বুঝলে? শ্রাবণী বিছানায় উঠে বসলো, বাথরুমে যাবে। যাওয়ার সময় বহুদিন পরে আলগোছের সামান্য আদর করল মিহিরকে। মিহিরও হাত বাড়াতে যাচ্ছিল, তার আগেই রুমি নড়ে চড়ে উঠেছে বিছানায়। মিহির চোখ বুজে ফেলল। অফিস থেকে ফিরে মিহির দেখল রুমি বিছানায় বসে পড়াশোনা করছে। শ্রাবণীও তার পাশে কাগজ ডট পেন নিয়ে বসে। শ্রাবণী সাধারণত মিহিরের আগেই ফিরে আসে অফিস থেকে। মিহিরের ফিরতে ফিরতে 7:30 8টা। অফিসের পর একটু তাস টাস খেলে তবে সে বাড়ি ফেরে। খাটের কোণে বসে শার্টের বোতামগুলো আলগা করল মিহির। তুমি আবার কি পড়াশোনা করছো? শ্রাবণীর আগে রুমি উত্তর দিল, ও মা, তাও জানো না? ফ্ল্যাট বুকড হবার পর থেকে মা সন্ধ্যাবেলায় বসে ফ্ল্যাটের নকশা আঁকে। কোন ঘরে কি রাখবে, ড্রয়িং রুম কেমন সাজানো হবে। রুমি কাগজের টুকরোটা এগিয়ে দিল মিহিরের দিকে। দেখো, কতভাবে ফ্ল্যাটটাকে সাজানোর প্ল্যান রয়েছে। শ্রাবণী লাজুক হাসল। বারে, যেখানে বাকি জীবনটা কাটাতে হবে সেখানটা ঠিকভাবে গুছিয়ে নিতে হবে না? ফুলস্কেপ কাগজ জুড়ে নকশা, নানানভাবে নানা আকারে ফ্ল্যাটের ছবি এঁকেছে শ্রাবণী। কোথাও শুধুই আলাদাভাবে বেডরুম, 11x5 9.5 কিংবা 10x10। ড্রয়িং কাম ডাইনিং স্পেস নিজের মতন করে ভাগ করে টানা। দরজা জানালার জন্য জায়গা ছাড় দিতে কোন দেওয়ালে কি রাখবে, কোথায় খাট, কোথায় রুমির পড়ার টেবিল, সব কালির আঁচড়ে সাজানো। মিহির হেসে ফেলল। ড্রয়িং রুমের জন্য এতটা জায়গা দিলে ডাইনিং স্পেসটা বড় ছোট হয়ে যাবে না? কি আর করা যাবে? শ্রাবণী মোটেই হাসল না। সদর দরজার জন্য 3 ফুট বাদ দিলে ড্রয়িং রুমের চওড়াটা হয় মাত্র 6। টানা 10 ফুট লম্বা যদি রাখি, মানে বেডরুমের দরজার আগে পর্যন্ত, তাহলে মোট জায়গা 10x6। এইটুকু জায়গায় তুমি কোথায় কি রাখবে বলো? তাই তো ডাইনিং স্পেসটা 9x9 রেখেছি। কিভাবে? দুপাশে বেডরুমে ঢোকার জায়গা থাকবে না? সেই জায়গাটা তো তোমাকে হিসেব থেকে বাদ দিতে হবে। তারপরে ধরো ব্যালকনিতে যাওয়ার দরজাও বাদ। তাতে কি, ওর মধ্যেই ধরে যাবে। ধরবে না। তোমার ডাইনিং টেবিলের সাইজ কি হবে? রুমি বলে উঠল, ওই ছোট টেবিলটা এবার কিন্তু বাতিল করতে হবে বাবা। মা বলেছিল পার্ক স্ট্রিটের কোন দোকানে ডিম শেপের টেবিল দেখে এসেছে। গোল হয়ে বসলে 4 জন অ্যাটিস বসা যাবে। ও বাবা, টেবিলও দেখা হয়ে গেছে? কেন হবে না? শ্রাবণী হাঁটু মুড়ে গুছিয়ে বসল। আমার নতুন সোফাও দেখা হয়ে গেছে। আমাদের পুরনোটা ওইটুকু জায়গায় ধরবে না। সুপারমার্কেটে আমি আর রুমি ছোট ছোট বেতের চেয়ার দেখে এসেছি। কুশন দিয়ে সাজিয়ে রাখলে দারুণ মানাবে। মিহির প্রশ্ন না করলে পারল না। এই খাট, আলমারি, ড্রেসিং টেবিলগুলো থাকছে তো, নাকি এরাও বাদ? এগুলো ভাগাভাগি করে আমাদের আর রুমির ঘরে রাখলে ভালোই জায়গা হবে। শ্রাবণী নিজের আঁকার দিকে ঝুঁকল। এই দেখো না, আমি মোটামুটি সব সেট করছি। রুমির ঘরে আপাতত ক্যাম্প খাটটা দিয়ে দেব, ড্রেসিং টেবিলটাও। বড় আলমারি আমাদের ঘরের বাঁদিকের দেওয়ালে, ছোট আলমারি রুমির, রুমির পছন্দ মতন জায়গায়। রুমি বলল, আমি কিন্তু পার্কের দিকের ঘরটাই নেব। মিহির হাত ওঠালো। আরে, দুটো ঘর থেকেই পার্ক দেখা যাবে, ডাইনিং স্পেস থেকেও। ফ্ল্যাটটা এমনিতে মন্দ হবে না, শুধু ঘরগুলোই যে ছোট ছোট। ওকে, তাও তো নিজের বাড়ি, যত ছোটই হোক। শ্রাবণী গম্ভীর। তুমি অফিস যাওয়ার সময় ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিলে? তখন ছিল না, তাই তো ফেরার পথে ঘুরে এলাম। কি বলল? ওই প্রমোটাররা যা বলে
প্ল্যান স্যাংশন হলেই বাড়িটা ভাঙতে শুরু করে দেবে। তারপরেই ভিত পুজো, তারপরেই তার আগে থেকে কাগজপত্র দিয়ে দেবে বলেছে। পুজোর আগে হবে? না হবার তো কারণ নেই। বলতে বলতে আচমকা সচেতন হলো মিহির। কেন, বাড়িওয়ালা কিছু বলেছে? রোজই তো বলছে ছোট ছেলের অঘ্রাণে বিয়ে দেবে, ঘর দরকার। মিহির রেগে উঠল। কেন, আমাদের এই 1.5খানা ঘর ছাড়া ছেলের কি ফুলসজ্জা হবে না? ওপরে অতগুলো ঘর রয়েছে। বজ্জাতি, বজ্জাতি! শ্রাবণীও ঝংকার তুলল। আসলে আমাদের তুলে দেওয়ার ধান্দা। ছেলে থাকবে না ছাই। আমরা উঠে গেলেই 1.5 গুণ বেশি ভাড়া, আরও মোটা অ্যাডভান্স। যত তাড়াতাড়ি এখন চলে যাওয়া যায় বাঁচি। বাড়িওয়ালা লোকগুলো নিজেদের যে কি ভাবে। তুমি বলে দিয়েছ তো আমাদের ফ্ল্যাট তৈরি হচ্ছে? বলিনি আবার, মুখের ওপরে শুনিয়ে দিয়েছি। শ্রাবণী খাট থেকে নামলো, রান্নাঘরের দিকে যাচ্ছে। দরজার কাছে গিয়েও ঘুরে দাঁড়ালো। শোনো, প্রমোটার ভদ্রলোককে বলে দিও মোটামুটি ঘরগুলো তৈরি হয়ে গেলেই আমরা কিন্তু চলে যাব। চলে যাব, চলে যাব, চলে যাব। চলে যাওয়া বলা অত সহজ? যাওয়াটা তার থেকে অনেক বেশি কঠিন। জীবনের সর্বক্ষেত্রেই এই সামান্য কথাটুকু বুঝতে মিহির আর শ্রাবণীর অনেকটাই সময় লেগে গেল। প্রথম প্রথম যখনই সময় পেত কাগজ কলম নিয়ে বসে যেত শ্রাবণী। জায়গা বড় কম, তবু তার মধ্যেই নিজেদের সাজিয়ে নিতে হবে, নিজস্ব ভূমিতে, নিজের মতো করে। মিহির সময় পেলে এই ভাঙাচোরা বাড়িটার সামনে গিয়ে দাঁড়াতো। প্রমোটারের প্ল্যান পাস হওয়ার ঠিক মুখে মুখে হাইকোর্টে ইনজাংশন পড়েছে। কর্পোরেশন বনাম গৃহ ব্যবসায়ীদের মামলা। প্রমোটার লোকটা বলেছে চিন্তার কিছু নেই, মামলার রায় শিগগিরই বেরিয়ে যাবে। বেরোলেই বুনিয়াদ শুরু হবে নতুন করে। মিহির তবুও নিঃস্বাচ্ছন্নের মতন গিয়ে দাঁড়িয়ে থাকে ওই ভৌতিক বাড়িটার সামনে। চারদিকে নতুন রংচঙে বাড়িগুলোর মাঝখানে ওই বাড়িটা কি ভীষণ বেমানান, তবু কি অহংকারী। মিহিরকে দেখলে এই বাড়িটা দাঁত বের করে ব্যঙ্গ করবে। ভাঙবি আমায়? দখল নিবি? মিহির প্রবীণার মুখের ওপর সিগারেট ধরায়। নেবই তো, মামলায় জিতে গেলেই নেব, রায় বেরোলেই নেব। রোজ সকালে খবরের কাগজ খুলে মিহির শ্রাবণী প্রথমে আইন আদালতের পাতা দেখে। রুমিও রোজ কত মামলার রায় বেরোয়, ধর্ষণের, খুনের, ডাকাতির। বাড়ির মামলার রায় কোথাও নেই। পৃথিবীর কোন এক কোণে 1.5খানা ঘরে কোন শ্রাবণী মিহিরের প্ল্যানটা আটকে গেছে, তাই নিয়ে কারোরই মাথা ব্যথা নেই দুনিয়ায়। পৃথিবীর কোন এক কোণে 1.5খানা ঘরে কোন শ্রাবণী মিহিরের ফ্ল্যাটের প্ল্যান আটকে গেছে, তা নিয়ে কারোরই মাথা ব্যথা নেই দুনিয়ায়। অবশেষে রায় বেরোলো। মিহির শ্রাবণী নয়, রুমিরই প্রথমে চোখে পড়েছিল খবরটা। ঘুম ঘুম চোখে সোফায় বসে কাগজ দেখতে দেখতে লাফিয়ে উঠেছিল সে। বাবা, ফয়সালা হয়ে গেছে। নতুন করে প্রমোটারদের সব প্ল্যান জমা দিতে হবে। এবার নিয়ম সব অন্যরকম। শ্রাবণী চোখের সামনে এক রাশ ফুলস্কেপ কাগজ ভেসে উঠেছিল। কাগজ জুড়ে হাজার হাজার জ্যামিতিক টান। নতুন করে প্ল্যান তৈরি হবে মানে আগের মতো না থাকবে না? না থাক, কোনো না কোনোভাবে তো হবেই। মিহির তৎক্ষণাৎ ছুটল গাট্টা গোট্টা চেহারার সেই সুখী মুখ লোকটার কাছে। আপনাদের কাজ এবার তাহলে শুরু হয়ে যাবে তো? লোকটার মুখে মৃদু হাসি। নিশ্চয়ই হবে, এতদিন ধরে আমার ব্যবসাও কি কম মার খেলো? আপনাদের ফ্ল্যাটেরই তো শুধু নয়, আরও 2-3টে জায়গায় কাজ আমার আটকে আছে। মিহির আশ্বস্ত বোধ করল। বাড়িওয়ালা মশাই লাইফ হেল করে দিচ্ছে, বুঝলেন? ভাড়া বাড়িতে মানুষকে এমনিই মাথা নিচু করে থাকতে হয়।
বাড়িওয়ালারাই বা কী করবে বলুন? লোকটার স্বরে হঠাৎই বিশ্বজ্ঞানী ভাব। যা দিনকাল পড়েছে, সব কিছুরই দাম হু হু করে বেড়ে চলেছে। এই দেখুন না, একটা বছরে ইট লোহার দাম কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ালো। আমিও কি আর আপনাদের আগের দামে ফ্ল্যাট দিতে পারবো? মানে কিছু এসকালেশন তো করতেই হবে মশাই। 550-র নিচে আর দিতে পারবো বলে মনে হয় না। লোকটা সিগারেট বাড়িয়ে দিল মিহিরের দিকে। তবে আপনাদের কথা আলাদা। এতদিন ধরে আপনারা আমাকে অ্যাডভান্স দিয়ে রেখেছেন। তাছাড়া বৌদিকেও আমি কথা দিয়েছিলাম, শুধু বৌদির জন্যই আপনাদের রেট 500। 500 মানে 5 সাথে 35, 3.5 লাখ টাকা। মিহির দ্রুত হিসাব কষে নিচ্ছিল। অ্যাডভান্স দেওয়া আছে 40, কুড়িয়ে বাড়ি আর না হয় 1025 টাকা জোগাড় করা গেল, হলো 65। LIC থেকে 2 লাখ, শ্রাবণী 10 ভরি সোনা থেকে 3000 টাকা হলেও পাওয়া যাবে 30,000, 2,95,000। বাকিটা মিহিরের মুখ থেকে বেরিয়ে গেল, পারবো না মশাই, পারবো না। কেন পারবেন না? যা শর্ট পড়বে আমার কাছ থেকে নিয়ে নিন, ইন্টারেস্ট বেশি নেব না, 20 করে নিয়ে থাকি। আপনার আর বৌদির জন্য আরও কনসেশনাল রেট 16%। মিহিরের ইচ্ছা করছিল সজোরে লোকটার হাসি হাসি মুখে একটা ঘুষি চালায়, পারল না। লোকটা পার্টি করত। এই অঞ্চলে এখন তার অগাধ প্রতিপত্তি। দুপাশে দুটো মারাত্মক কুকুর নিয়ে বসে থাকে সর্বক্ষণ। মিহিরের সাধ্য কোথায় রাগটা দেখানোর? কড়া রোদে হেঁটে এসে মিহিরের ক্লান্ত লাগছিল। সোফায় গা এলিয়ে দিল সে। ও বলে লাভ নেই, আমরাও তো তুলে নিইনি টাকাটা, আমরা তো লোভে লোভে। এরকম করবে তা কি জানতাম? জানলেই বা কি করতে পারতে? এখনই বা কি করতে পারো? ঝগড়া, মারামারি? সেই ক্ষমতা কি আমাদের আছে? শ্রাবণী থমকালো। নিষ্ফল আক্রোশে দুটো চোয়াল আর টিপটিপ করে কাঁপছে। কথা বলতে পারল না অনেকক্ষণ পর। আমরা এখন তবে কি করব? আর একটা বাড়ি দেখে উঠে যাব, সেখান থেকে দিন ফুরোলে আবার একটা বাড়ি, আবার আরেকটা। জীবন আর কদিনের, এভাবেই ঘুরে ঘুরে কেটে যাক না। মিহিরের দার্শনিকতাকে একটু আমল দিল না শ্রাবণী। কাল থেকেই তাহলে বাড়ি দেখো। বলতে বলতে একটু যেন উদাস হয়েছে। এবার 2টো বেডরুম চাই এই অঞ্চলেই। ভাড়া কত পড়বে জানো? কত? 2,500, 3,000? আজ থেকে আর একটা পয়সাও জমাবো না, আমার মাইনের সবটাই ভাড়া দিয়ে দেব। লোডশেডিং চলছে। বাস থেকে নেমে মিহির প্রথমটা অন্যমনস্কভাবে পুরনো রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। সম্বিত ফিরতেই ঘুরে আবার বড় রাস্তায় উঠল। কালই তারা বাড়ি বদলেছে। আগেকার বাড়ির থেকে এখনকারের বাড়িটা একটু পিছনের দিকে। বাস থেকে নেমে একটু বেশি হাঁটতে হয়। হোক, কদিন পরেই অভ্যেস হয়ে যাবে। ছায়া ছায়া নাগরিক অন্ধকার পেরিয়ে মিহির পৌঁছে গেল নতুন ঠিকানায়। শ্রাবণী আজ অফিস যায়নি। মা আর মেয়ে মিলে দুজনে সারাদিন গোছাবে বাড়িটাকে। বাড়িটা ভালোই পাওয়া গেছে। ঢুকতেই একটা বেশ বড়সড় সাইজের শোবার ঘর, একটা 14x14, একটা 14x10। উল্টো দিকে আধুনিক কায়দার বিশাল রান্নাঘর, বাথরুম, একটা ছোট স্টোর রুমও আছে পাশে। কাপড় মেলার অসুবিধে নেই। পিছনে ফালি মতন উঠানো আছে। সব থেকে বড় কথা, 24 ঘন্টা জল। বাড়িওয়ালা চেয়েছিল 3, শ্রাবণী বলে কয়ে 2,500-এ রাজি করিয়েছে। অ্যাডভান্সটাই কমানো যায়নি, ওটা পুরো 40,000। মিহির দেখল শ্রাবণী আর রুমি জানালা দরজাগুলোতে পর্দাও টাঙিয়ে ফেলেছে।
পুরনো বাড়ির গেরুয়া বরণ পর্দা নতুন বাড়ির জানালায় নিথর। মিহির দরজায় কড়া নাড়ল। সব দেখছি কমপ্লিট। শ্রাবণী হাতে একটা মিনি সাইজের লণ্ঠন ধরে আছে, হাব ভাব বেশ খুশি খুশি। তোমার মতো অকর্মণ্যের জন্য কাজ ফেলে রেখে আর একটা দিন ছুটি নষ্ট করি আর কি। মিহির মৃদু হাসল। রুমি কোথায়? এই তো পুরনো পাড়ার দিকে গেল একটু, কোন এক বন্ধুর সাথে দেখা করবে। মিহির জামা কাপড় বদলে বাথরুমে ঢুকল। বেসিনে জল আছে, শাওয়ারেও। ও বাড়িতে বড় জলের কষ্ট ছিল। 3 বেলা মেপে 3 বার জল দিত বাড়িওয়ালা। প্রাণ ভরে যে স্নান করবে ভেবেও কে জানে, শুধু মুখে চোখে জল দিয়ে বেরিয়ে এলো মিহির। শ্রাবণী ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে চা ঢালছে। মিহির চেয়ার টেনে বসল। আজকে ফেরার সময়ে বাসে অবিনাশবাবুর সঙ্গে দেখা হলো। কে অবিনাশবাবু? ওই যে আমাদের যেখানে ফ্ল্যাট হওয়ার কথা ছিল তার কাছাকাছি থাকেন। ও, ভদ্রলোক বলছিলেন আপনারা টাকাটা তুলে নিয়ে ভালোই করেছেন। ও বাড়ি নাকি এখন ভাঙা যাবে না। বুড়ি আর বুড়ির ভাইঝি আগের এগ্রিমেন্ট মানছে না, আরও বেশি টাকা চায়। শ্রাবণীর মুখটা ঝকমক করে উঠল। তাই? মিহির হাত বাড়িয়ে চায়ের কাপটা টানল। অনেকক্ষণ ছিল দুজনে চুপচাপ। অনেকক্ষণ পর শ্রাবণী কথা বলল। জানো, আজ বাক্স পরিষ্কার করতে গিয়ে কতগুলো কাগজ বেরোলো। কি কাগজ? ওই হাবি যাবি, ওই যা সব আঁকতাম আমি আর কি। তোমার প্ল্যান? পাগলামিও বলতে পারো। বেশ হতো না ফ্ল্যাটটা? দূর, এই বাড়িটা ওটার থেকে অনেক ভালো হয়েছে। কত বড় বড় ঘর, কত বেশি জায়গা। ওই ফ্ল্যাটে আমাদের ধরতই না। লণ্ঠনের আলোতেও মিহির স্পষ্ট দেখতে পেল শ্রাবণীর 2 চোখ চিকচিক করছে। কেন করছে? মিহির ঠিক বুঝতে পারল না। মানুষের চোখ কখন চিকচিক করে? আশায় না হতাশায়? দুঃখে না সুখে? মিহিরের চিৎকার করে বলতে ইচ্ছে হলো, আমাদের কি আদৌ কোথাওই ধরে শ্রাবণী? ধরাতে চাইলেও কিছু বলতে পারল না। টিমটিম আলোর পিছনে নতুন রং করা দেওয়ালের গায়ে 2 হালকা ছায়া প্রকট হচ্ছিল তখন, স্থির, স্পন্দনহীন। আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্য। অনেক ধন্যবাদ।